জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও অবাধ সুষ্ঠু নির্বাচন। লন্ডন সফরে চ্যাথাম হাউসের সংলাপে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচিত সরকারের অংশ হতে চান না। পালাবদলের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। আরও বলেন, আওয়ামী লীগ তাদের কার্যকলাপের জন্য একবারও ক্ষমা চায়নি। দেশের মানুষের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। Is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter. And we celebrate. On this basis, now we'll have the election. লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। স্থানীয় সময় সকাল 9টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সফরের কর্মব্যস্ত দ্বিতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টা15 ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দিনের শেষ ভাগে সন্ধ্যা 6টা থেকে রাত 10:30 পর্যন্ত সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্য কিংস ফাউন্ডেশন এর 35 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে হতে যাওয়া বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, এই বৈঠকটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং এটি মানে এ দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে। অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ, তাই ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বুধবার সকাল 11টার দিকে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন দুই উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। স্থায়ী সমাধানে গেল 10 বছরের পানি প্রবাহের উপর নির্ভর করে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। আশপাশের দেশের তুলনায় দেশে নতুন ভেরিয়েন্টের কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। মহাপরিচালক বলেন, কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণে কিট ও সরঞ্জাম সংগ্রহে রয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেছে, আর জুন মাসে পাওয়া গেছে 54 জন রোগী।
এছাড়া নতুন করে করোনার টিকা আমদানি করতে স্বাস্থ্য অধিদপ্তর যোগাযোগ করতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী, কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায় সেখানে এখনও কিট আছে, কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। হঠাৎ করোনার প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে দায়িত্ব পালন করছেন মেডিকেল টিম। এছাড়া নৌপথে সতর্কতা জারি করা হলেও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ এবং করোনা উপসর্গ আছে কিনা তা যাচাইয়ের পরই দেয়া হচ্ছে ইমিগ্রেশন অনুমতি। মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হচ্ছে। উপসর্গ থাকলে যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান আখাউড়ার স্বাস্থ্য কর্মকর্তা। এদিকে নৌপথে সতর্কতা থাকলেও কেউই তা মানছেন না। চাঁদপুর লঞ্চ ঘাট ঘুরে দেখা যায় কোনো কোনো যাত্রীর মাস্ক পরলেও বেশিরভাগেরই নেই কোনো সচেতন পদক্ষেপ। ভারতে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু 6 জনের। এদের মধ্যে একজন মহারাষ্ট্রের, 3 জন কেরালার ও 2 জন কর্ণাটকের। ভারতে ঊর্ধ্বমুখী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 300-র বেশি রোগী। এ নিয়ে নতুন ধাপে ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়ালো 7,000। দিল্লিতেও বাড়ছে করোনার প্রাদুর্ভাব। কোভিডের এবারের ভ্যারিয়েন্টের উপসর্গ কম থাকায় দ্রুত এর সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই সবাইকে মাস্ক পরা সহ করোনার বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধের 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল চলাচল। দুপুরে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকে এক্সপ্রেস ট্রেনটির। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। খবর পেয়ে আখাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। প্রায় 2.5 ঘন্টা পর বিকল ইঞ্জিনটিকে স্টেশনে নিয়ে আসা সম্ভব হয়। তারপর ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে 10টি শিডিউল ফ্লাইটে 3,800 হাজির দেশে ফেরার কথা রয়েছে। সুষ্ঠুভাবে হজ পালন দেশে ফিরতে পেরে খুশি হাজিরা। বাংলাদেশ ও সৌদি অংশের সার্বিক হজ ব্যবস্থাপনায় খুশি তারা। এবারের হজ অনুষ্ঠিত হয় 5 জুন। হজ যাত্রীদের সৌদি আরব যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল 31 মে। এবারের হজ মৌসুমে 22 জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। হাজিদের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পাইছি না। হজ আল্লাহ দিল খুব সুন্দরভাবে হয়েছে। কাজ বাজ আল্লাহ ভালোই করাইছে, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয়নি, সেবা যত্ন কোনো অসুবিধা নেই। ওনাদের সেবা যত্ন খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। সৌদির ব্যবস্থাপনা ইনশাআল্লাহ হজ করতে খুবই সুবিধা হয়েছে, খুবই ভালো ছিল। সবচেয়ে বিড়ম্বনা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে। বাংলাদেশ এয়ারপোর্ট আমাদের ট্রলির জন্য সিরিয়াল দিতে হয় এবং তারা যে অসৎ আচরণ করে আমাদের সাথে পুলিশটা, এটা বলা যাবে না। বাংলাদেশের উদ্যোগ খুব ভালো ছিল, তাদের উদ্যোগ এবার খুব মেনটেন ব্যবস্থা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, হাজিরা সবাই খুশি। হাজিদের কোনো বিড়ম্বনা, কোনো ঝামেলা, গাড়ির বিড়ম্বনা, সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে সৌদি সরকার আমাদের একটা সুন্দর হজ উপহার দিয়েছে এবং আমরা সকল হাজি হ্যাপি। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়েছি, আবার প্রথম ফ্লাইটে আমরা চলে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। গ্রীষ্মের শেষ ভাগে এসেও সারা দেশের উপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা থাকবে আরও 2 দিন। তবে আগামী শনি অথবা রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন এই তাপপ্রবাহ থাকবে। 15 জুনের পর থেকে বর্ষার মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে। আজ খুলনা, বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা আর বাড়বে না। টানা বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। যেহেতু মৌসুমে এখন ফেয়ারলি অ্যাক্টিভ যেটা বলি, অর্থাৎ মোটামুটি সক্রিয় রয়েছে এবং অনেক জায়গায় কম সক্রিয় রয়েছে, এই জন্য বৃষ্টিটা হচ্ছে না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আশা করি 15 তারিখ থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছে শহরটির মেয়র। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ চলাকালীন রাস্তায় নামায় লস অ্যাঞ্জেলেস শহরে গণহারে আটক করছে ন্যাশনাল গার্ড। শহরটিতে দাঙ্গা দমাতে এরই মধ্যে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে তারা। লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতেও ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরায়েলের কট্টর ডানপন্থী 2 মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা 5 দেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে ও নিউজিল্যান্ড। গাজা যুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা উস্কে দেওয়ার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এতে করে 5 দেশে থাকা ইসরায়েলি অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে সরকার। জবাবে ফিলিস্তিনের অর্থনীতি পঙ্গু করতে বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 38 জন। রয়টার্স জানিয়েছে, বুধবার টানা 9 মিনিট ধরে খার্কিভ শহরে অপারেশন চালায় রুশ সেনারা। সে সময় একটি 5 তলা বহুতল ভবন লক্ষ্য করে 17টি ড্রোন দিয়ে হামলা করা হয় বলে জানায় খার্কিভের মেয়র। মস্কো থেকে জানিয়েছে, রুশ ভূখণ্ডে হামলার শোধ নিতেই তাদের এই হামলা। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় দিনের মতো বন্দি বিনিময় হয়েছে দুদেশের মধ্যে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।